আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2026 রয়েছে তাদের জন্য যে ইংলিশ ফার্স্ট পেপারের 1 থেকে 11 নং পর্যন্ত টোটালি তোমাদের 100 মার্কের যে কোশ্চেন হয় সেই কোশ্চেন তোমরা কিভাবে অ্যান্সার করবে। তবে এটা দুটি পার্টে বিভক্ত। তো এটা হচ্ছে পার্ট 1, এরপর আরেকটি ক্লাস দেবো তোমাদের পার্ট 2। ইনশাল্লাহ এই দুইটি ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট। তো কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে তোমরা স্ক্রিনে একটি প্যাসেজ দেখতে পাচ্ছ। তো যে কোনো প্যাসেজে থাকতে পারে, তার মধ্যে এই এডুকেশন যে প্যাসেজটা, এই প্যাসেজটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিধায় এই প্যাসেজটা দিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। ওকে, তো দেখো এই প্যাসেজটা আমি সময় স্বল্পতা থাকার কারণে পড়তেছি না। তো এখানে তোমাদের 1 নং যে কোশ্চেন, 1 নংয়ের এ নম্বর যে কোশ্চেন, এখানে কি বলা হয় যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য আল্টারনেটিভস। অর্থাৎ 4টি করে অপশন থাকবে, একটি অপশনে অবশ্যই সঠিক উত্তর থাকবে, সেটা তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো যে কি বলা হচ্ছে যে এ নম্বর যে কোশ্চেনটা আছে যে উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু। উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু। তো এইখানে দেখো যে এই প্রশ্নটার মধ্যে কোথাও কোনো ইনভার্টেড কমা দেওয়া নাই। যদি ইনভার্টেড কমা দেওয়া থাকে কোনো প্রশ্নের মধ্যে, তাহলে বুঝবা যে তার উত্তরটা প্যাসেজের মধ্যে নাই। আর যদি এরকম ইনভার্টেড কমা না থাকে, তাহলে তার উত্তরটা অবশ্যই তুমি প্যাসেজ থেকে পাবা। তবে প্যাসেজ থেকে প্রত্যক্ষভাবে না পেলেও তুমি পরোক্ষভাবে পাবা। ঠিক আছে? ওকে, তো এখানে একটা ফ্রেজ দেখতে পাচ্ছি আমরা, এ উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে সাধারণত আইএনজি হয়। তো এখানে আমাদের অপশন নাম্বার 1-এ ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এটার মধ্যে আইএনজি করা নাই। এবং 4 নম্বর যে অপশনটা আছে চেঞ্জ আওয়ার লিভস, এটার মধ্যেও করা নাই। এখন আছে দুইটার মধ্যে, একটি হচ্ছে চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ, আর রয়েছে হ্যাভিং পজিটিভলি ইন আওয়ার বিহেভিয়ার। তো আমাদের শিক্ষা উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের আচরণে পরিবর্তন ঘটা, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, দেন আমরা যাচ্ছি পরবর্তীতে। দেখো এই যে লার্নার্স, ঠিক আছে, এই যে লার্নার্স সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, চোজ দ্য বেস্ট সুইটেড রিপ্লেসমেন্ট ফর দি আন্ডারলাইন ওয়ার্ডস। তো এইখানে দেখো যে অ্যাপ্রিসিয়েটেড এই শব্দটার মধ্যে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে। তো এই শব্দটার মিনিংটা তোমার এর জন্য খুঁজে বের করতে হবে। ঠিক আছে, বলা হচ্ছে যে চোজ দ্য বেস্ট সুইটেড রিপ্লেসমেন্ট ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তার মানে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা বেস্ট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে অ্যাপ্রিসিয়েট মানে কি, কাউকে কোনো প্রশংসা করা। হ্যাঁ, কাউকে কোনো প্রশংসা করাকে আমরা অ্যাপ্রিসিয়েট বলি। তো এটার কাছাকাছি অর্থ কোনটা হতে পারে সেটা আমরা আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো অ্যাপালুয়েটেড এই শব্দটার মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। তো এখানে এটার সিনোনিমটা বের করতে হবে এরকম কথাবার্তা থাকলে। দেন আসি, উই কনসিডার দ্যাম রেসপন্সিবল সিটিজেন, কমপ্লিট দ্য সেন্টেন্স। তো উই কনসিডার দ্যাম, আমরা তাদেরকে বিবেচনা করি রেসপন্সিবল সিটিজেন মানে দায়িত্ববান নাগরিক হিসেবে। কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে কোনটা হবে? হু রেজেস ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, হু আর ইনভলভ ইন সিভিক এনগেজমেন্ট, হোম টেক অ্যাকশন এগেনস্ট অপারেশন, হু প্যাট্রোনাইজ ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশন। তো এটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি যে হু আর ইনভলভ ইন সিভিক এনগেজমেন্ট। দেন আসি ডি নং কোশ্চেন, হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিভিক এনগেজমেন্ট অ্যাক্টিভিটি। সিভিক এনগেজমেন্ট এর কার্যাবলীর আওতাভুক্ত উদাহরণ নয় কোনটি? হ্যাঁ, সিভিক এনগেজমেন্ট মানে হচ্ছে সুনাগরিক। সিভিক এনগেজমেন্ট মানে হচ্ছে সুনাগরিকতা। তো এইখানে কোনটা সঠিক উত্তর হতে পারে? যে সুনাগরিকতার মধ্যে আসলে কোনটা পড়ে না, যে
কম্পেলিং সাম ওয়ান টু ওয়ার্ক, কাউকে কাজ করতে বাধ্য করা, এটার মধ্যে পড়ে না। তো এরকম তুমি প্যাসেজ খুঁজে এগুলো পেয়ে যাবা, যেহেতু প্রশ্নের মধ্যে কোনো ইনভার্টেড কমা দেওয়া নাই। হোয়াট ইজ দ্য সিনোনিম উইথ দ্য ওয়ার্ড স্ট্র্যাটেজি? তো এই যে স্ট্র্যাটেজি শব্দটার মধ্যে দেখো ইনভার্টেড কমা দেওয়া আছে। তো দ্যাট ইজ ওয়াই তোমাকে এখান থেকে এটার উত্তরটা তোমাকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি, কৌশল, কৌশল। তো এখানে ট্যাকটিক যে শব্দটা আছে এটার মানে হচ্ছে কৌশল। তার মানে যখন এরকম ইনভার্টেড কমা দেওয়া থাকবে তখন তার উত্তরটা প্যাসেজে থাকে না, তখন এটা তোমাকে অর্থ অনুসারে বের করে ফেলতে হবে। ওকে, আমরা যাচ্ছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ এ। মানে তুমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর জাস্ট এভাবে লিখে দিবা। যেমন এখানে তোমার কোনো প্রশ্ন উঠাতে হবে না, যা শুধু উত্তরগুলো তুমি লিখবা। ঠিক আছে, এতক্ষণ যা বললাম এই উত্তরগুলো আমরা সরাসরি যা শুধু উত্তরগুলো, কোনো প্রশ্ন তুলতে হবে না। যেমন এ নাম্বারের উত্তর হয়েছে টু চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ। বি নাম্বার হচ্ছে নাম্বার 2 অ্যাপ্লাউডেড। তারপরে সি নাম্বারের উত্তর যেটা সেটা লিখে দিবা, ডি নাম্বারে যেটা সেটা লিখে দিবা, হ্যাঁ, এই নাম্বারে যেটা সেটা লিখে দিবা। এক কথায় উত্তরগুলো জাস্ট তুমি লিখে দিলেই হয়েছে, এখানে কোনো প্রশ্ন তুলতে হবে না। এবার আসি আমরা 1 অফ বিতে আসবে তোমাদের কোশ্চেন, যেখানে রয়েছে 10 মার্কস, 5টি কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। ম্যাক্সিমামই এখানে ডব্লিউএস দিয়ে তোমাকে কোশ্চেন দেওয়া হয়। তো এইগুলার যে টেকনিক আছে সেই টেকনিক্যালি আমি তোমাদেরকে বলবো। তো তার আগে উত্তরগুলো জাস্ট কীভাবে লিখবা, যে লিখে নিবা যে অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ বি, এই কথাটা লেখার পরে যা শুধু এ, এরপরে বি, সি, ডি, হ্যাঁ, ফাইনালি ই, উত্তরগুলো জাস্ট তুমি এভাবে লিখে দিও। হ্যাঁ, কোনো প্রকার কোনো প্রশ্ন তোমাকে তুলতে হবে না। এখন দেখো, তোমাকে তো বলছি যে আমি টেকনিকটা বলে দেবো, যে টেকনিকটা আসলে কি, যে কীভাবে তুমি এইগুলো অনায়াসে অ্যান্সার করবা। ঠিক আছে, তুমি যদি ইংরেজি বানিয়ে নাও লিখতে পারো, তারপর তুমি এটা করতে পারবা। যে এখানে আছে যে হোয়াট ইজ কমপ্লিট এডুকেশন, বলা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা কি। ঠিক আছে, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, আর এডুকেশন মানে কি, শিক্ষা। তো এটা হোয়াট দিয়ে প্রশ্নটা আছে, তো হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্ন যদি শুরুতে এ নম্বর কোশ্চেনই থাকে তাহলে বুঝবা যে এটা, এই উত্তরটা তুমি প্রথম প্যাসেজের যে প্রথম প্যারা রয়েছে সেটার মধ্যে পেয়ে যাবা। অর্থাৎ প্রথম প্রশ্নটি হোয়াট দিয়ে থাকলে প্যাসেজের প্রথম প্যারা থেকে হুবহু কপি করতে হবে, তুমি একটু খুঁজলেই সেটা পেয়ে যাবা। যদি হোয়াট দিয়ে কোনো কোশ্চেন থাকে শুরুতেই তাহলে তুমি এটা পেয়ে যাবে। এটা আমরা সরাসরি কিন্তু আমরা প্যাসেজ থেকেই বের করেছি। তো দেখো, এখানে আমি সরাসরি তোমাদের দেখা যাচ্ছি যে এখানে জাস্ট এই যে এই লাইনটা আমরা পেয়েছি, এই লাইনটাই আমরা হুবহু প্যাসেজ থেকে নিয়েছি। তো হুবহু এরকম তুমি প্যাসেজ থেকে জাস্ট কপি করে দেবা। আর এটা কি প্রথম প্যারার মধ্যেই কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, এরপর আমরা কি বি নম্বর কোশ্চেনের জন্য মার্ক করে রেখেছি, বি নম্বর কোশ্চেনের অ্যান্সার যেটা সেটা আমরা মার্ক করে রেখেছি। এরকমভাবে সবগুলো আমরা মার্ক করে দিয়েছি এখানে। তারপর সি নং কোনটা হবে সেটা আমরা এখানে মার্ক করেছি। এটা তুমি প্রশ্ন থেকে মার্ক করে নিবা। ঠিক আছে, প্রশ্ন থেকে তুমি এটা মার্ক করতে পারবা। হ্যাঁ, সি নাম্বার যেটা উত্তর হবে, দেখো এই যে এইটা আমরা মার্ক করে দিয়েছি এখানে। ঠিক আছে, এটা এখানে আমরা মার্ক করে দিয়েছি। তো প্রত্যেকটা প্রশ্নই তুমি কি প্যাসেজ থেকে পেয়ে যাবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই তুমি প্যাসেজ থেকে পেয়ে যাবা। এখন দেখো, প্যাসেজ থেকে পাইলেও হুবহু কিন্তু প্যাসেজ থেকে ব্যবহার করা যাবে না, তার জন্য তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যে হোয়ার ক্যান উই অ্যাপ্লাই, হ্যাঁ, হোয়ার ক্যান উই অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নটা খেয়াল করো, হোয়ারের পরে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর যদি থাকে তাহলে এই যে ডব্লিউই যে আসে হোয়ার, এটাও বাদ দিতে হবে। কিংবা অক্সিলারি ভার্ব যেটা থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড ব্যতীত যে কোনো অক্সিলারি ভার্ব থাকুক, ডব্লিউএস বাদ দেবা, আর ওই যে অক্সিলারিটা আছে সেটা বাদ দেবা। এরপর দেখো এইখান থেকে যে উই অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, এইটা হুবহু তুমি লিখে নিবা। যেমন এখানে তাই করা হয়েছে, উই ক্যান অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম। ঠিক আছে, এতটুকু মতো কিন্তু প্রশ্ন থেকে আমরা
হুবহু কী করছি, কপি করছি। কপি করার পরে আমরা জাস্ট এই যে পরবর্তী যে লাইনটা দিছি এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে তারপরে দিছি, প্যাসেজের যে অংশের সাথে মিল আছে সেই অংশটা জাস্ট লিখে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা প্রশ্নই তুমি অনায়াসে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে, এখানে আছে হাউ ক্যান পিপল ইন সিভিক এনগেজমেন্ট হেল্প সোসাইটি। তো এখানে হাউটা আমরা বাদ দিয়ে দিব, তার মানে এখানে আমার ক্যান থেকে শুরু করতে হবে। তবে ক্যান থেকে শুরু করলেও তোমাকে যে ক্যানের পরে যে সাবজেক্ট আছে পিপল, এইটার পরে কিন্তু এই ক্যান চলে যাবে, ওই অক্সিলারিটা চলে যাবে। তো এখানে হয়েছে কি পিপল ক্যান, হ্যাঁ, হাউ ক্যান পিপল ইন সিভিক এনগেজমেন্ট হেল্প সোসাইটি, তাহলে পিপল ক্যান হেল্প, পিপল ক্যান হেল্প, পিপল ক্যান হেল্প সিভিক এনগেজমেন্ট বা পিপল ইন সিভিক এনগেজমেন্ট হেল্প সোসাইটি। হ্যাঁ, একটু প্রশ্ন থেকে নেওয়ার পরে তোমাকে এই যে বাই থেকে শুরু করে এই পর্যন্ত এটা তুমি প্যাসেজ থেকে লিখে দিলা। এরপরে পরবর্তীতে হোয়াট দিয়ে আরেকটা প্রশ্ন আছে যে হোয়াট ডাজ এডুকেশন এইম অ্যাট। এটা তো প্যাসেজের শুরুতেই প্রথম লাইনের মধ্যেই উত্তরটা আছে যে এডুকেশন এইমস টু। হোয়াট দিয়ে কোনো প্রশ্ন থাকলে এক কথায় তুমি সেটা কি করবা, যে সরাসরি প্যাসেজ থেকে উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, বাট অন্যান্য ডব্লিউএস থেকে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি, তুমি আগে প্রশ্নটা সাজাবা, তারপরে তুমি কি করবা, তারপরে প্যাসেজ থেকে লিখবা। যেমন এখানে আছে হাউ ডাজ এডুকেশন হেল্প আস। ঠিক আছে, তো এইখানে যে যখন ডব্লিউএইচ মানে হোয়াট, হাউ, এগুলোর পরে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে ডব্লিউএস এবং ডু ডাজ ডিড উভয়টা বাদ। হ্যাঁ, তারপরে পোস্টে যা আছে তাই তুমি লিখলা, এডুকেশন হেল্প আস। তো এডুকেশন হেল্প আস এই কথাটা আমরা লিখলাম, বাট এখানে যেহেতু ডাজ ছিল এই জন্য হেল্পের সাথে এর যোগ করতে হবে, হেল্পস, এডুকেশন হেল্পস আস। এরপরে বাকি অংশটুকু আমরা জাস্ট কী করছি, প্যাসেজ থেকে লিখে দিয়েছি। ওকে, তো এইভাবে সহজেই তুমি কিন্তু যে কোনো প্যাসেজ তোমাকে দেওয়া হোক তুমি অ্যান্সারটা অনায়াসে করে ফেলতে পারো। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে নাম্বার টুতে। নাম্বার টুতে বলা হয় যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দি সিচুয়েশন অ্যান্ড স্ট্রাগলস অফ ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, তো এখানে বলছে যে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে তোমাকে ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো ফ্লো চার্ট তৈরি করার জন্য তোমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে এখানে দেখো পোস্টের মধ্যে এতে শোয়িং কথাটা আছে। ঠিক আছে, এই শোয়িংয়ের পরে যা আছে এটা তোমার ফ্লো চার্টের বিষয়, অর্থাৎ দি সিচুয়েশন অ্যান্ড স্ট্রাগলস অফ ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। হ্যাঁ, অর্থাৎ মেয়েদের অবস্থা এবং সংগ্রামের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের অবস্থান এবং তাদের সংগ্রাম, হ্যাঁ, সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে ফ্লো চার্টের মধ্যে। অবশ্যই তুমি এই অ্যান্সারগুলো সম্পূর্ণ প্যাসেজ থেকে লিখবা, এইখানে কোনো কিছু তোমাকে বানিয়ে বুনিয়ে লিখতে হবে না। ঠিক আছে, যার সব উত্তর তুমি কোথায় পেয়ে যাবা, প্যাসেজের মধ্যেই পেয়ে যাবা। ওকে, তো এখানে দেখো যে প্রথমটা যেরকম থাকে আর কি সেরকম তোমাকে উত্তরগুলো রাখতে হবে। এখানে প্রথমটার মধ্যে দেখো স্ট্রাকচারটা ফলো করো, যে নাম্বার অফ ওয়ানে যে গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড আর্লি। তো এইখানে দেখো গেটের সাথে আইএনজি করা আছে, আমরা হয়তো বা প্যাসেজের মধ্যে গেট কথাটা পাবো। ঠিক আছে, প্যাসেজের মধ্যে আমরা গেট পেয়েছি যে গেট ম্যারিড, ম্যারিড, ঠিক আছে, এই কথাটা পেয়েছি, কিন্তু এখানে কিন্তু আইএনজি করা নাই। তোমাকে জাস্ট কী করতে হবে, এই শব্দটাকেই তোমাকে কী করতে হবে, আইএনজি করতে হবে। এরপরে ড্রপস আউট অফ স্কুল, তো এখানে ড্রপস আউট অফ স্কুল রয়েছে, তোমাকে কি করতে হবে, ড্রপিং লিখতে হবে ওই স্ট্রাকচারের সাথে মিল রাখার জন্য। মানে ফ্লো চার্টে প্রথমটা যেভাবে করে দিয়েছে সেই স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে। তো ড্রপ থেকে কি হয়ে গেল, ড্রপিং। ঠিক আছে, ড্রপ থেকে কি হয়ে গেল, ড্রপিং হয়ে গেল। তো এটাকে তোমার কি বানায় দিতে হবে, ড্রপিং বানায় দিতে হবে, ড্রপিং আউট অফ স্কুলস। ওকে, ড্রপিং আউট অফ স্কুলস। ওকে, দেখো এই যে ড্রপিং আউট অফ স্কুলস, এটা আমরা কোথা থেকে নিয়েছি, অবশ্যই প্যাসেজ থেকেই নিয়েছি। এরপরে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, আমরা এটা প্যাসেজ থেকেই নিয়েছি। বিকামিং vulnerable টু অল ফর্ম অফ অ্যাবিউস, এরপরে ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, তারপর আছে পেইং ডাউরি ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল। তো এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ প্যাসেজ থেকে লিখেছি, কিন্তু জাস্ট তোমাকে মনে রাখতে হবে এটা যদি আইএনজি দিয়ে শুরু হয় তাহলে তোমাকে সবগুলোর মধ্যে আইএনজি রাখতে হবে। যদি এটা V1 প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে তোমাকে শুরুতে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। যদি এটা 2+V1 থাকে তাহলে সবগুলোর মধ্যে তোমাকে 2+V1 রাখতে হবে।
জাস্ট প্রথমটা যেভাবে করে দেওয়া আছে সেই স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে। নাম্বার অফ 3-তে আসছে তোমাদের সামারি রাইটিং। সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট। এখানে 3 নম্বর কোশ্চেন বলা হয় সামারি লেখার জন্য। তো দেখো সামারি লেখার জন্য তুমি জাস্ট কীভাবে সামারিটা লিখবা সেটা বলে দিচ্ছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লিখে নিবা। লিখে নেওয়ার পরে এখানে দেখো যে প্যাসেজে দেওয়া হোক তুমি সামারিটা অনায়াসে লিখতে পারবা, কোনো প্রকার কোনো মুখস্থ ছাড়া, কোনো প্রকার কোনো রুলস ছাড়া। ঠিক আছে? তো প্রথমে তুমি লিখবা দি প্যাসেজ ইজ মেইনলি ডিসকাসড অ্যাবাউট। হ্যাঁ, এই অ্যাবাউটের পরে যেই প্যাসেজটা, ওই প্যাসেজটা কার সম্পর্কে বলা হয়েছে, এটা মূলত গাজী পীর সম্পর্কে বলা হয়েছে, তো এই জন্য আমরা গাজী পীর লিখেছি। এখানে যদি অন্য কোনো প্যাসেজ আসে তাহলে সেক্ষেত্রে গাজী পীরের জায়গায় অন্য কথাগুলো তুমি লিখে দিবা। এরপরে প্যাসেজের যে প্রথম লাইনটা ছিল, প্যাসেজের মধ্যে যে প্রথম লাইনটা ছিল ওইটা হুবহু তুমি কপি করে নিবা। অর্থাৎ এই যে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস গাজী পীর ওয়াজ এ মুসলিম সেইন্ট হু ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দি পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। এই যে প্রথম লাইন এই পর্যন্ত ফুল স্টপ, এটা আমরা হুবহু এই কথাগুলোই আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, হুবহু আমরা এই কথাটাই এই যে ব্যবহার করছি। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস গাজী পীর ওয়াজ এ মুসলিম সেইন্ট হু ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দি পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দি সুন্দরবন। ওকে, এরপরে মাঝখান থেকে তুমি লাইন নির্বাচন করো। ঠিক আছে, মাঝখান থেকে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে হয় সেখান থেকে আরও 2-3 লাইন তোমাকে লিখতে হবে। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। কনসিকুয়েন্টলি পিপল অফ দিস রিজিয়ন উড প্রে টু হিম ফর প্রোটেকশন। তো এটা আমরা গুরুত্বপূর্ণ আরও 2-3 সেন্টেন্স আমরা লিখবো। লেখার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি, ইন দি এন্ড, পরিশেষে, উই ক্যান মেনশন দ্যাট দি অথর ডেসক্রাইব আস অ্যাবাউট দি কন্ট্রিবিউশন অফ গাজী পীর। ঠিক আছে, অর্থাৎ এই যে প্যাসেজটা, আসলে এই প্যাসেজটা মূলত গাজী পীরের যে একটা অবদান, সেই অবদান সম্পর্কে বলা হয়েছে। তারপর লিখবো থ্রু দি প্যাসেজ। এখন অন্য কোনো প্যাসেজ আসলে সেই জায়গায় শুধু এই গাজী পীরের জায়গায় অন্য নামটা তোমার বসায় দিতে হবে। এই হচ্ছে সিম্পল একটা বিষয়, সামারি। তো সামারি আসলে তুমি 5 লাইনের উপরে লিখবা না, অবশ্যই তুমি 5 লাইনের মধ্যে সামারি শেষ দিবে। এরপর আমরা আসি 4 নং কোশ্চেন। 4 নং কোশ্চেনটা খেয়াল করো খুবই ভালো করে, এইটাতে অনেকেই আমরা দুর্বল। তো দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দি বক্স। দেয়ার আর মোর ওয়ার্ড দ্যান নিডেড, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। তো এখানে বক্সে কিছু শব্দ দেওয়া থাকে, এই শব্দগুলো হুবহু বসতে পারে, আবার শব্দগুলো চেঞ্জও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই শব্দগুলো তোমাকে শূন্যস্থানে বসাইতে হবে। তবে এই ক্ষেত্রে তোমাকে কোনো প্রশ্ন তুলতে হবে না, তোমাকে জাস্ট কী করতে হবে, এইভাবে জাস্ট অ্যান্সারগুলো লিখে আসতে হবে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4। এই কথাটা লেখার পরে জাস্ট তুমি উত্তরগুলো লিখবা। যেমন এ নাম্বারে রয়েছে সিগনিফিকেন্ট বা হিস্টোরিক্যাল, বি নাম্বারে বার্থ, সি নাম্বার রয়েছে ইন্ডিপেন্ডেন্ট, ডি নাম্বার রয়েছে হিস্টোরি বা ইন্ডিপেন্ডেন্স, আর ই নাম্বার রয়েছে ডিভিশন, তারপরে এফ এ অপ্রেস বা অ্যাটাক, জি অ্যাটাকড, তারপরে এইচ যে টুক হবে, আই এ সারেন্ডার হবে, আর যেতে ভিক্টোরি হবে। ওকে, তো এই যে বিষয়গুলা, এইগুলা এখন তুমি কিভাবে এটা অ্যান্সার করো, কীভাবে সহজে তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারো দেখো, সেটা দেখো যে এই যে শব্দগুলো রয়েছে এখানে রয়েছে ভিক্টোরিয়াস, যার অর্থ হচ্ছে বিজয়ী, তারপর চ্যাম্পিয়ন বিজয়ী, তারপরে রেকাপিটুলেট, হ্যাঁ এটা হচ্ছে প্রশংসা করা, অ্যাটাক মানে আক্রমণ করা, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, সারেন্ডার আত্মসমর্পণ, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, ডিভিশন ভাগ, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, বার্থ মানে হচ্ছে জন্ম। তো এই যে বক্সে যে শব্দগুলো আছে প্রত্যেকটাই আগে তুমি বাংলা করে নিবে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড তুমি বাংলা মিনিংটা করে নেবে। করে নেওয়ার পরে এখানে এখন দেখো যে কি আছে, যে দি মোস্ট হ্যাশ ইভেন্ট, শূন্যস্থানের পরে কি আছে, ইভেন্ট। ঠিক আছে, শূন্যস্থানের পরে হচ্ছে ইভেন্ট। তো এটা একটা নাউন, শূন্যস্থানের পরে যখনই দেখবা নাউন আছে, হয় ওখানে প্রিপজিশন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে আমরা একটি অ্যাডজেক্টিভ বসাবো, এখানে সিগনিফিকেন্ট অ্যাডজেক্টিভ, এটা হুবহুই বসছে সিগনিফিকেন্ট। দি মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার, এখানে পসেসিভ, এটা হচ্ছে পসেসিভ হার। তো পসেসিভের পরে সাধারণত নাউন বসে, তো এখানে বার্থ যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে,
মাই, আওয়ার, ইয়োর, হিস, হার, ইটস, দেয়ার, এদের পরে কি, এদের পরে সবসময় নাউন হয়, ঠিক আছে। এরপর দেখো পরবর্তীতে আছে অ্যাস অ্যান, অ্যাস অ্যান, ঠিক আছে। অ্যান কখন বসে, যখন ভাওয়েল থাকে। তো আমাদের এই শব্দগুলোর মধ্যে থেকে ভাওয়েল ব্যবহার করতে হবে, ইন্ডিপেন্ডেন্স। তো এই ইন্ডিপেন্ডেন্স কথাটা আমরা ব্যবহার করব। তো ইন্ডিপেন্ডেন্স শব্দটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট। কেন হয়ে যাবে, কারণ শূন্যস্থানের পরে কি আছে, ন্যাশন আছে। ন্যাশন মানে কি, জাতি, এটা একটা নাউন। যেহেতু নাউন শূন্যস্থানের পর আমরা পেয়েছি, তো এই ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এখানে নাউনে রয়েছে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। অর্থাৎ এক কথায় শূন্যস্থানের পরে নাউন পাওয়া গেলেই তুমি ওটাকে অ্যাডজেক্টিভ করে দিবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এরপরে ইট ইজ এ রেড লেটার ডে ইন দি ড্যাশ অফ বাংলাদেশ। তো দেখো অফ কি, এটা দেখো হচ্ছে একটা প্রিপোজিশন। অফ হচ্ছে একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের আগেও নাউন বসে এবং পরেও নাউন বসে। আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে অফ বাংলাদেশ, তো বাংলাদেশ এই শব্দটা কি একটা নাউন। তো যেহেতু এটা প্রিপোজিশন, এটার পরে নাউন হয়েছে, এমনকি এটার আগেও কি হবে, নাউন হবে। তো এখানে আমরা যদি নাউন হিসেবে বিবেচনা করি, তাহলে এখানে আমাদের হিস্টোরিক্যাল রয়েছে। এই হিস্টোরিক্যাল শব্দটাকে যদি আমরা নাউন করি, তাহলে এটা হয় হিস্টোরি, তাহলে এটা হয় হিস্টোরি অফ বাংলাদেশ, হিস্টোরি অফ বাংলাদেশ। ওকে, আফটার দি ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, আবার আমরা প্রিপোজিশন কি পেয়েছি, অফ পেয়েছি। যেহেতু আমরা প্রিপোজিশন অফ পেয়েছি, বা যে কোনো প্রিপোজিশন থাকলেই, হ্যাঁ, প্রিপোজিশনের পরে কি হয়, নাউন হয়, এবং প্রিপোজিশনের আগেও আমাদের কি হবে, নাউন হবে। তো আফটার দি ডিভিশন হবে, আফটার দি ডিভিশন। তো এই যে নাউনটা আমরা এখানে বসাই দিলাম, ডিভিশন, হুবহুই কিন্তু করছি। উই গট পাকিস্তান বাট দি পাকিস্তানিস বিগেন টু ড্যাশ আওয়ার পিপল। টু এর পরে যখন টু থাকবে, এই টু একটা প্রিপোজিশন কিংবা মডেল ভার্ব থাকতে পারে। টু এর জায়গায় তোমাকে মডেল ভার্বও দিতে পারে, ক্যান, কুড, শ্যাল, শুড। তো এগুলোর পরে মূলত V1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো বিগেন টু ড্যাশ আওয়ার পিপল, আমরা এখানে দিতে পারি অপ্রেস। হ্যাঁ, তারা আমাদের উপর অত্যাচার করতো, পাকিস্তান আমাদের উপর কি করতো, অত্যাচার করতো। তো আমরা এখানে অপ্রেস কথাটা ব্যবহার করব। তো এখানে দুঃখিত, অপ্রেস শব্দটা আমরা যখন এটা টাইপ করা হয়েছে তখন ওই শব্দটা এখানে ওঠে নাই। তো এখানে অর্থাৎ ভার্ব ওয়ান হবে, অর্থাৎ এখানে অপ্রেস কথাটা হবে, অপ্রেস আওয়ার পিপল। ওকে, অ্যাট ফার্স্ট দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ। তো দেখো এখানে দে যে আছে, এই দেটা হচ্ছে কি একটা সাবজেক্ট, ঠিক আছে, যেটা হচ্ছে কি একটা সাবজেক্ট। ওকে, দে হচ্ছে এখানে সাবজেক্ট, ও সাবজেক্টের পরে কি হয়, নর্মালি ভার্ব হয়। তো আমরা এখানে ভার্ব বসাবো। তো এখানে হবে অ্যাটাক, এখানে হবে কি অ্যাটাক। তবে এই অ্যাটাক যে রয়েছে, অ্যাটাক শব্দটা যে রয়েছে, এই অ্যাটাক শব্দটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের V2 করতে হবে। কারণ 1952 সালে তারা আমাদের ভাষায় আক্রমণ করেছিল, ঠিক আছে। এজন্য এখানে এটা অতীত, অতীত হওয়ার কারণে এই জায়গাতে আমাদের কি বসাইতে হবে, ভার্ব টু, মানে পাস্ট ফর্ম বসাতে হবে। দে অ্যাটাক আওয়ার ল্যাঙ্গুয়েজ। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। The language movement led to the mass upsurge of 1969. As a result, the War of Liberation, দেখো এখানে দি ওয়ার অফ লিবারেশন, এটা এখানে সাবজেক্টের কাজ করতেছে। দি ওয়ার অফ লিবারেশন, অর্থাৎ কোনো নাউনের আগে যদি দি থাকে, আর্টিকেল থাকে, তারপরে অফ থাকে, হ্যাঁ, তারপরে একটা নাউন থাকে, তাহলে বুঝবো এটা এখানে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হয়, ভার্ব হয়। তো এখানে আমাদের ভার্ব বসাইতে হবে। যেহেতু এখানে অতীতের সাল রয়েছে, তো আমরা অবশ্যই যে ভার্বটা আছে এখানে টেক ভার্বটা আছে। তো টেক ভার্বটাকে, সরি ভুলবশত ওই ভার্বটা আমরা মিসিং করেছি, এখানে ভার্ব ছিল টেক, ঠিক আছে। তো এখানে ভার্ব ছিল টেক, এটা এখানে উঠে নাই, যার কারণে আমরা এটা এখানে দেখাইতে পারতেছি না। তো এখানে টেক ভার্বটাকে তোমার টুক বানিয়ে দিতে হবে, টেক থেকে টুক হয়ে যাবে, ঠিক আছে। সময় স্বল্পতার কারণে আমরা যে এটাকে টাইপ করেছি, এই টাইপটা জেমিনি দ্বারা করেছি, মানে AI দ্বারা করেছি, যার কারণে অনেক কিছু উঠে নাই, ঠিক আছে। এই প্রশ্নের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। তো এই বিষয়টা তোমরা ক্ষমা সুদৃষ্টিতে দেখবা। আফটার 9 months স্ট্রাগল দি পাকিস্তানিজ ওয়ার কম্পেল টু। তো এখানে দেখো আমরা টু পেয়েছি, কম্পেল টু। তো টু এর পরে কি হয়, V1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এর পরে V1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়।
কিন্তু অন্য প্রিপোজিশন থাকলে, টু ব্যতীত অন্য প্রিপোজিশন থাকলে আইএনজি করতে হবে। তো এখানে আমরা দিতে পারি কি সারেন্ডার, হ্যাঁ, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তো এখানে আমরা দেব সারেন্ডার। অ্যান্ড উই ওন, অ্যান্ড উই ওন, আমরা জিতেছিলাম। কি জিতেছিলাম আমরা? উই ওন ভিক্টোরি, উই ওন ভিক্টোরি। এই যে ভিক্টোরিয়াস রয়েছে এখানে, তো এই ভিক্টোরিয়াস শব্দটাকে আমাদের কি বানাইতে হবে? ভিক্টোরি বানাইতে হবে। তো এইভাবে সহজেই তুমি কিন্তু এইগুলা অ্যান্সার অনায়াসে করে ফেলতে পারো। ওকে, আমরা এইবার চলে যাচ্ছি তোমাদের 5 নং যে কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 5 নং কোশ্চেনে দেখো 4 নংয়ে কিন্তু গ্যাপের ফিল আপ করার জন্য তোমাকে বক্সে শব্দ দেওয়া থাকবে, কিন্তু 5 নংয়ে কিন্তু তা থাকবে না। ঠিক আছে, তো এজন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এইখানে আমরা ঠিক একই রুলস অবলম্বন করি। যেমন এখানে দেখো যে অফ রয়েছে, অফ অফ কি একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের আগেও নাউন হয়, পরেও নাউন হয়। এখানে যে প্রিপোজিশনের পরে নাউন হয়েছে ম্যান। ঠিক আছে, তো এই প্রিপোজিশন অফ এইখানেও আমাদের কি হবে? নাউন হবে। তো দেয়ার গোস এ সেইং দ্যাট চাইল্ড ইজ ফাদার অফ দি ম্যান। ঠিক আছে, চাইল্ড ইজ ফাদার অফ দি ম্যান। তো এখানে আমরা একটা নাউন বসে দিলাম, সেটা হচ্ছে ফাদার। টুডেস চাইল্ড ইজ দি ড্যাশ অফ এ নেশন। আবার আমরা অফ পেয়ে গেছি, এটা একটা প্রিপোজিশন। যেহেতু আমরা অফ একটা প্রিপোজিশন পেয়েছি শূন্যস্থানের পরে, তো এখানে আমাদের নাউন বসাইতে হবে। হ্যাঁ, টুডেস চাইল্ড ইজ দি ড্যাশ অফ এ নেশন। তো এখানে আমরা দিতে পারি যে, এখানে আমরা কি দিতে পারি যে ফিউচার অফ দি নেশন। এখানে আমরা দিতে পারি ফিউচার অফ এ নেশন। ওকে, এরপর রয়েছে হি উইল ড্যাশ দ্য কান্ট্রি। উইল একটি মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, হ্যাঁ, টু বা মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হি উইল ড্যাশ দ্য কান্ট্রি। তো হি উইল লিড দ্য কান্ট্রি হতে পারে, হি উইল বিউটিফাই দি কান্ট্রি হতে পারে, হি উইল বিল্ড দ্য কান্ট্রি হতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে যেহেতু মডাল ভার্ব পেয়েছি, আমরা এখানে একটা প্রেজেন্ট ফর্ম বসাই দিব। দি হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। ওকে, তো দেখো এরপর রয়েছে দি হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। তো এখানে ডিপেন্ড শব্দটা ভার্ব, তো তার আগে আমরা অবশ্যই একটা সাবজেক্ট বসাবো। তো এখানে হতে পারে দি হোল নেশন ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। তো এখানে যে প্রপার ড্যাশ রয়েছে, প্রপার এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তো এখানে আমরা দিতে পারি প্রপার এডুকেশন। প্রপার এডুকেশন, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট। ওকে, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল শব্দটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে প্রধান। এটা আমাদের প্রধান দায়িত্ব। হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটি হতে পারে, ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হয়? অ্যাডজেক্টিভ পরে নাউন হয়। ঠিক আছে, ওকে, টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট। তো এখানে যে ট্যালেন্ট এই শব্দটা একটা হচ্ছে নাউন। ট্যালেন্ট শব্দটা হচ্ছে কি একটি নাউন। তো নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ল্যাটেন্ট ট্যালেন্ট, ল্যাটেন্ট ট্যালেন্ট, এটা উত্তর হবে সুপ্ত প্রতিভা আর কি। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ড্যাশ বোথ ইন দি ফ্যামিলি। তো এখানে এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, ঠিক আছে, এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নিডেড। ঠিক আছে, তো এইখানে দেখো যে কোনো অবজেক্ট, মানে কোনো সাবজেক্ট যদি বস্তু ভিত্তিক হয় এবং এরপর যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এরপরে ভি3 হয়। তো এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নিডেড বোথ ইন দি ফ্যামিলি অ্যান্ড সোসাইটি সো দ্যাট এ চাইল্ড ক্যান ড্যাশ আপ। ঠিক আছে, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। তো আমরা এখানে দিতে পারি গ্রো আপ, আমরা দিতে পারি এটা গ্রো আপ, মানে সে যাতে বেড়ে উঠতে পারে, হ্যাঁ, শারীরিকভাবে, মানসিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে। অনলি দ্যান ইট উইল বি, অনলি দ্যান ইট উইল বি ড্যাশ টু বিল্ড আ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি। তো টু একটা প্রিপোজিশন, যেহেতু এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে আমরা একটা নাউন বসাইতে পারি। অনলি দ্যান ইট উইল বি পসিবল, হ্যাঁ, পসিবল এটা একটা নাউন। তো এখানে যেহেতু প্রিপোজিশন পেয়েছি, তাহলে আমরা এটার আগে একটা নাউন বসাই দেবো। তো এইভাবে করতে পারো। এখন যারা অর্থটা ভালো করে বুঝো না, তারা যদি পারো এইভাবে তোমরা করার চেষ্টা করবা, আর যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের এমন একটা ট্রিক্স বলে দিচ্ছি, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা সেটা অ্যান্সার করে আসতে পারবে। সেটা হচ্ছে যে দেখো, গ্যাপ যদি, মানে শূন্যস্থান যদি
সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, তাহলে তুমি ওই শূন্যস্থানে বিউটি বসিয়ে দিবে। ঠিক আছে, গ্যাপ যদি সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে তাহলে ওই শূন্যস্থানে জাস্ট কী করবা, বিউটি বসাই দিয়ে আসবা। এটা যখন একান্ত পারবা না তখন এই কাজ করবা, তার আগে কিন্তু এই কাজ করা যাবে না। ওকে, এরপর দেখো যে গ্যাপের পরে যদি কোনো একটা নাউন থাকে তাহলে তুমি এটা ওটার মধ্যে বিউটিফুল বসাবো। এখানে বিউটি হয়েছে, এটা হবে বিউটিফুল। ঠিক আছে, বিউটি না, এটা হবে বিউটিফুল। হ্যাঁ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসাইতে হবে। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে, কোনো সাবজেক্টের পরে যদি গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বিউটিফাই বসাতে হবে। ঠিক আছে, মানে অর্থাৎ ভার্ব বসাইতে হবে এক কথায়। ভার্বের আগে বা পরে গ্যাপ থাকলে তোমাকে বিউটিফুলি বা অ্যাড ভার্ব বসাইতে হবে। তো দেখো এইখানে দেখো, দেয়ার গোস এ সেইং দ্যাট বিউটি ইজ ট্রুথ। তো এখানে যে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এটা তার মানে এই গ্যাপটা এখন সাবজেক্টের কাজ করতেছে। তো সাবজেক্টের কাজ করতেছে, তাহলে এখানে বিউটি আমরা বসাইতে পারবো, বিউটি ইজ ট্রুথ। হ্যাঁ, মানে সৌন্দর্য হচ্ছে সত্য। এরপরে ট্রুথ ইজ ড্যাশ, তার মানে সাবজেক্টের পরে ভার্ব হয়েছে, তার মানে এটা এসে এখানে অবজেক্ট। তো অবজেক্ট হওয়ার কারণে কি বলবে, নাউন বলবে। তো এখানে আমরা বিউটি বসাইতে পারি, বিউটি। ট্রুথ ইজ বিউটি। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট বিউটি প্লিজেস এভরি ওয়ান। বিউটি প্লিজেস এভরি ওয়ান। তো প্লিজেস যে শব্দটা, এটা একটা ভার্ব, মানে বিউটি সবাইকে, সৌন্দর্য সবাইকে কি করে, সন্তুষ্ট করে। তো ইনফ্যাক্ট বিউটি প্লিজেস এভরি ওয়ান। সো উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ বিউটি আওয়ার সারাউন্ডিংস। সো উই শুড অলওয়েজ ট্রাই টু বিউটি। আমি কি বলছিলাম যে টু যখন থাকে, ঠিক আছে, টু যখন থাকবে তখন তোমাকে অবশ্যই গ্যাপের মধ্যে V1 বসাতে হবে। তো এখানে বিউটি আছে, তো এটা আমরা এই জায়গাটাতে আমরা বিউটিফাই ব্যবহার করব। যখনই ভার্ব আসবে সেখানে আমরা কি করব, বিউটিফাই কথাটা ব্যবহার করব। ইয়েস্টারডে আওয়ার ক্লাসমেটস, ইয়েস্টারডে আওয়ার ক্লাসমেটস বিউটি আওয়ার ক্লাসরুম উইথ ফ্লাওয়ার্স। তো এখানে বিউটিফাই ব্যবহার করবো, তবে সেটা পাস্ট ফর্মে। বিউটিফাইকে যদি আমরা পাস্ট ফর্মে কনভার্ট করি তাহলে হয় বিউটিফাইড। দে ডিড দ্য জব, দেখো এই যে ডিড, এই যে ভার্বটা, এই ভার্বের পরে গ্যাপটা চলে গেছে, যার কারণে এটাকে তোমাকে অ্যাড ভার্ব করতে হবে। তো বিউটিকে অ্যাড ভার্ব করলে হয় কি, বিউটিফুলি। আওয়ার ক্লাস টিচার অলসো ড্যাশ প্রেজড আওয়ার ওয়ার্ক। তো এখানে দেখো এই যে প্রেজ যে শব্দটা আছে, এটা একটা ভার্ব, যেহেতু ভার্বের আগে গ্যাপটা পড়ে গেছে, তো এইখানে তোমাকে কি করতে হবে, অ্যাড ভার্ব করতে হবে। আর অ্যাড ভার্ব করার জন্য হবে কি, বিউটিফুলি। ওকে, অর্থাৎ যখনই ভার্বের আগে গ্যাপটা থাকবে তখন তোমাকে বিউটিফুলি কথাটা ব্যবহার করতে হবে। ওকে, দেন আসি, লেটার শি অ্যাডভাইসড আস টু বাই সাম ড্যাশ প্রোডাক্টস। তো প্রোডাক্টস এটা একটা নাউন, তো যদি নাউন হয় তখন তার আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো অ্যাডজেক্টিভ বসাতে হবে এখানে আমাদের। বিউটিকে আমরা যদি অ্যাডজেক্টিভ বানাই তাহলে কি হবে, বিউটিফুল। যেহেতু শূন্যস্থানের পরে একটা নাউন রয়েছে, তখন এই বিউটিকে আমরা কি বানিয়ে দিচ্ছি, যে বিউটিফুল বানিয়ে দিচ্ছি। তুমি যদি একান্তই না পারো তাহলে তুমি এইভাবে কিন্তু সেটা অ্যাপ্লাই করে আসতে পারবা ইনশাল্লাহ। এরপর আমরা পরবর্তীতে যাচ্ছি তোমাদের রিয়ারেঞ্জে। তো রিয়ারেঞ্জে তোমাদের এলোমেলো কয়েকটা বাক্য থাকবে, এলোমেলো 10টি বাক্য দেওয়া থাকবে। সেই এলোমেলো বাক্যগুলোকে তোমার কারেক্ট অর্ডারে লিখে নিতে হবে। ঠিক আছে, কারেক্ট অর্ডারে লেখার জন্য তোমাকে একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পটাকে তুমি ভালো করে পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, যে এরকম করে অ্যান্সার করার জন্য এরকম করে বক্স করে দিবা। প্রথমত অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 6, এটা আমরা লিখলাম, এটা 6 নং আসবে। তো এরকম করে আমরা বক্স আঁকাবো, এরকম করে আমরা বক্স এঁকে দেবো। তো বক্সের মধ্যে দুইটা পার্ট হবে, একটি পার্টে তোমার সংখ্যাগুলো লিখতে হবে 1 থেকে 10, এরকম করে সংখ্যাগুলো লিখতে হবে। পরবর্তী পার্টে ধরো নাম্বার 1-এ হচ্ছে সি নাম্বার অ্যান্সার, তাহলে সি লিখবা। তারপরে নাম্বার 2-তে ধরো হচ্ছে ই, তাহলে ই লিখলা। 3-তে এইচ হয়েছে, 4-এ এ, 5-এ এফ, 6-এ বি, 7-এ জে, তারপরে 8-এ আই, 9-এ জি, আর 10-এ ডি। হ্যাঁ, এই নাম্বারগুলো জাস্ট মেনশন করে দিবা। মেনশন করে দেওয়ার পরে এটা এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো সব এক প্যারা আকারে লিখে দিবা। ঠিক আছে, সব এক প্যারা আকারে তোমাকে লিখে দিতে হবে।
তো এইটা অ্যান্সার করার জন্য দেখো প্রথমত লং এগো দেয়ার ওয়াজ এ সুলতান ইন এ কিংডম, ঠিক আছে, এটা সি নাম্বারে ছিল, তো এই সি নাম্বারটা আমরা প্রথমে তো এই জন্য লিখছি। তো লং এগো দিয়ে যদি শুরু হয়, ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয়, তাহলে সাধারণত এইটাই কি প্রথমে হয়, তাই না? ওকে, এরপরে দেখো যেহেতু এখানে আমরা এ সুলতান পেয়েছি, এ সুলতান, হ্যাঁ সুলতান মানে কি একজন রাজা। তো এই সুলতান অবশ্যই একজন ছেলে মানুষ, তো ছেলে হলে তার পরিবর্তে হি হয়। তো এই যে হি কয়েক জায়গায় পেতে পারি হি, তবে এখন এটার একটা ধারাবাহিকতাভাবে লিখতে হবে যে হি যে আছে হি, এইটা কোন হিটা আগে হবে। যেমন এরপরে আছে হি নিডেড অ্যান অনেস্ট ম্যান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। তো এইখানে আমরা এই হিটা কেন কারেক্ট করলাম, কারণ এইটা এই জন্য আমরা করলাম, কারণ এই যে দেখো যে পরবর্তী হিগুলোর মধ্যে কোনো না কোনো কানেক্টরস রয়েছে, যেমন এখানে সো হি আস্ক ফর হিজ ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস, তারপর রয়েছে দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এটা কিন্তু ওই সুলতানের পরিবর্তেই ব্যবহার হয়েছে। কিন্তু এখানে আমাদের এই যে এটার মধ্যে কোনো কানেক্টরস নেই, হ্যাঁ, অর্থাৎ সো দেন এরকম কোনো কিছু এটার মধ্যে নেই। তো এই জন্য এইটাই কিন্তু আমরা প্রথমে সিলেকশন করব। তারপরে সো হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এটা যদি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ অনুযায়ী বলি, এটা তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে, এই জন্য আমি তোমাদের এটা বাংলা অনুবাদ করে তারপরে এটা তোমাদেরকে বলে দিচ্ছি। যে প্রথমত দেখো এখানে কি আছে, যে লং এগো দেয়ার ওয়াজ এ সুলতান ইন এ কিংডম, ঠিক আছে, অর্থাৎ অনেক দিন আগে এক রাজ্যে এক সুলতান ছিলেন, হ্যাঁ, অনেক দিন আগে এক রাজ্যে এক সুলতান ছিলেন। ওকে, এরপরে আমরা দেখি যে হি নিডেড অ্যান অনেস্ট ম্যান, হি নিডেড অ্যান অনেস্ট ম্যান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, অর্থাৎ তার কর সংগ্রাহক, খাজনা আদায়কারী হিসেবে নিযুক্ত করার জন্য একজন সৎ লোকের প্রয়োজন ছিল, ঠিক আছে। যেহেতু সুলতান, তার পরিবর্তে এই জন্য আমরা হি ব্যবহার করেছি। পরবর্তীতে যদি দেখি এইচ নাম্বারটা হয় পরবর্তীতে, সো হি আস্কড, যেহেতু সে একজন খাজনা আদায়কারী সৎ লোক খুঁজতেছিলেন, তো এজন্য পরবর্তীতে সো আসছে, সো হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস, তাই তিনি একজন জ্ঞানী উপদেষ্টার পরামর্শ চাইলেন, তার যে রাজসভায় যে জ্ঞানী লোকগুলো ছিলেন তাদের পরামর্শ চাইলেন যে কী করা যায়। হ্যাঁ, তারপর সে কী করলেন, পরবর্তীতে আরেকটা কানেক্টর চলে আসে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশন, তারপর সে কী করলেন, দরখাস্ত আহ্বান করলেন তার রাজ্যের যে লোকগুলো আসলো তাদেরকে। এর ফলে কি হইল, এর ফলে এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দি জব, হ্যাঁ, বেশ কিছু লোক এই চাকরির জন্য আবেদন করলেন। দেখো এখানে আছে এ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ পিপল, যদি দেখো যে কোথাও এ এন আছে, তাহলে পরবর্তীতে ভি হয়, হ্যাঁ, অর্থাৎ দি অ্যাপ্লিকেন্টস, এখানে পিপল যেই কথা, এই অ্যাপ্লিকেন্টস কিন্তু একই কথা। তার মানে যেহেতু আমরা এ পেয়েছি বা এন পেয়েছি, তাহলে পরবর্তীতে আমাদের দি ব্যবহার করতে হবে। দি অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, আবেদনকারীদের একে একে সুলতানের সাথে দেখা করতে বলা হলো। এখন দেখো এখানে আমরা পেয়েছি অ্যাপ্লিকেন্টস, হ্যাঁ, এটা প্লুরাল রয়েছে, তো এইটা প্রোনাউনটা কি হবে, দে, ঠিক আছে। কোনো নাউনের সাথে যদি এস যুক্ত করা থাকে তাহলে তার পরিবর্তে আমরা দে খুঁজে নিব। তো দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স হোয়ার কেপ, তারা এমন একটি গলি বা পথ দিয়ে আসলো যেখানে স্বর্ণমুদ্রা রাখা হয়েছিল। এবার দেখো পরবর্তীতেও কিন্তু আবার দে রয়েছে, তবে দেখো এটা ছিল শুধু দে, আর এটা মনে ছিল হোয়েন দে। এখন আমরা কোনটা সিলেকশন করব, অবশ্যই আগে দেটাই আগে সিলেক্ট করব, তারপর হোয়েন দে যেটা আছে সেটা সিলেকশন করব। হোয়েন দে অল অ্যারাইভ দ্য সুলতান আস্কড দ্যাম টু ডান্স, যখন তারা সবাই এসে পৌঁছালো সুলতান তাদের নাচতে বলল। ওকে, দেন ফাইনালি আমাদের যে জিনিসটা করতে হবে যে পরবর্তীতে তাদেরকে নাচতে বললো, তো এরপরে কি করলো, যে অল দ্য অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড অ্যাকসেপ্ট ওয়ান, একজন ছাড়া বাকি সব আবেদনকারী লজ্জায় লাল হয়ে গেল এবং নাচতে অস্বীকৃতি জানালো। কারণ ছিল কি, তাদের পকেটে চুরি করা স্বর্ণমুদ্রা ছিল যা নাচলেই শব্দ করত। পরবর্তীতে ফাইনালি দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান, তারপর তিনি কাঙ্ক্ষিত সেই লোকটিকে পেয়ে গেলেন। তো এই টাইপের রিয়ারেন্স টাইপ তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাঁ। তো তাছাড়া জীবনী ভিত্তিক যে রিয়ারেন্স রয়েছে সেটাও কিন্তু চলে আসতে পারে।
তো এটা কিন্তু আর সহজ। জীবনী ভিত্তিক রেয়ারেন্স চেনার উপায় কি? এখানে নামের পাশাপাশি জন্ম তারিখ বা মৃত্যু তারিখে উল্লেখ থাকবে। তো এটার জন্য তোমাকে জাস্ট নাম্বার 1 পয়েন্টে রাখতে হবে যে নাম, সেই নামটা। যেমন ধরো কাজী নজরুল ইসলাম বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরপর তার জন্ম তারিখটা দেওয়া থাকে। তো এটা তুমি সিলেকশন করলা প্রথমে। এরপরে সে কি কারণে বিখ্যাত, যেমন কাজী নজরুল ইসলাম কী কারণে বিখ্যাত? সে হচ্ছে একজন রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি হিসেবে বিখ্যাত। হ্যাঁ, এরকম লাইন থাকতে পারে যে হি ইজ নন অ্যাজ রেবেল পোয়েট। এরপরে তার বাবা মা ভাই বোন, তারপর তার শৈশবকাল কীরকম ছিল সেটা খুঁজবা। তারপর তার শিক্ষা, কোথায় কোথায় সে শিক্ষা সম্পন্ন করেছে। এরপর তার কর্মজীবন, তারপর তার বিয়ে ও দাম্পত্য জীবন, তারপর অবদান ও পুরস্কার, অসুস্থতা এবং ফাইনালি মৃত্যু। এই মৃত্যু দিয়েই কিন্তু তোমার এই রিয়ারেন্সটা শেষ হয়ে যাবে। তো এই 10টা পয়েন্ট মনে রেখে তুমি কিন্তু এটা অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে? তো এইটুক পর্যন্ত আমি এই পার্ট 1-ই রাখলাম। এরপরে পার্ট 2 নিয়ে আসবো, যেখানে থাকবে রাইটিং পার্টসগুলো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং এই ভিডিওটা ভালো করে দেখো, দেখে তোমরা স্টাডিটা ভালো করে করো এবং এটা খুব সুন্দর করে দেখে যাও। ইনশাল্লাহ এই যে টেকনিকগুলো তোমাদেরকে বলে দিলাম, এই টেকনিক ওয়াইজ তুমি অনায়াসে অ্যান্সার করে আসতে পারবে। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।